গল্প শোনার আগে একটি অনুরোধ, প্লিজ ফ্যালনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন প্রতিটি গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখক সজীব মাহমুদ নীলের লেখা গল্প প্রেতের মুক্তি। গল্প পাঠে শুভঙ্কর, অন্যান্য চরিত্রে বাপি, নীল এবং ইন্দিরা। গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। বেশ কিছুদিন ঘর ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়ানোর পর মনে হলো না, এইবার বাড়ি যাওয়া দরকার। তাছাড়া কলকাতা ছেড়েছি দিন 10 হলো। এতে অবশ্য অসুবিধে নেই, বিয়ে থা করিনি, বলতে গেলে অর্থেরও অভাব নেই। বাবার রেখে যাওয়া মহাজনী ব্যবসা রয়েছে, সেটা দেখভাল করার জন্য আমাদের গ্রামেরই একজনকে রেখেছি। লোকটা যেমন সৎ নিষ্ঠাবান, তেমনি প্রভুভক্ত। হিসাবপত্রে কোনো গণ্ডগোল করে না। বলতে গেলে সেই সুযোগ নিয়েই আমি মাঝে মাঝে বেরিয়ে পড়ি বাইরে। কোথায় যাব সেটা আগে থেকে ঠিক করার দরকার পড়ে না। স্টেশনে গিয়ে পছন্দ মতো একটা ট্রেনে উঠে পড়লেই হলো। তারপর দিন 7 উদ্দেশ্য আর গন্তব্যহীনভাবে এখানে ওখানে ঘুরে আবার বাড়ির পথ ধরি। বলতে গেলে এই ঘুরে বেড়ানোটাই আমার একটা বাতিক বলা চলে। প্রতিবারের মতো এবারও এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়ানোর পর হঠাৎই মনে হলো এবার কলকাতায় ফিরতে হবে। তাছাড়া যেটুকু পয়সা কড়ি নিয়ে বেরিয়েছিলাম সেটাও দিনকে দিন কমে আসছে। যেটুকু অবশিষ্ট রয়েছে 2-1 দিনের মধ্যে সেটাও ফুরিয়ে যাবে। তার চেয়ে বরং এবারের মতো বাড়ি ফেরা যাক। তো বইচি স্টেশনে বসে আছি। ট্রেন আসতে ঘণ্টাখানেক দেরি। প্ল্যাটফর্মের একটা ছোকরা গোছের ছেলের থেকে খবরের কাগজ নিয়ে বেঞ্চের ওপর বসে তারই পাতা উল্টাচ্ছি। দেশে কটা খুন হলো, কে কাকে মারল, কে কোন অপরাধে জেলে গেল, এছাড়া খবরের পাতায় বিশেষ কিছুই নেই। প্রতিদিন একই খবর পড়তে পড়তে মনে হয় আমরা যেন এক অহিংসতার যুগে বাস করছি। কিন্তু ওই যে কথায় বলে না, নেই কাজ তো খই ভাজ। আমারও হাল হয়েছে তেমনই। স্টেশনের লোকজন খুব একটা নেই। এমন নির্জনতা দেখে মনে হলো হয়তো আমিই একমাত্র যাত্রী যে কিনা ট্রেনের জন্য অপেক্ষা করছি। কেবল একটু বাদে বাদে চাওয়ালা ছেলেটার কড়া ডাক কানে আসছে, আর 2-1টা সাইকেল রিক্সা বেল বাজাতে বাজাতে পিছনের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। এছাড়া কোলাহল বলতে তেমন কিছুই নেই। চা এক অদ্ভুত বস্তু। যদিও এ চলনটা ইংরেজরাই করেছে, তবুও বাঙালির সাথে যেন একভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বারবার এমন লোভনীয় ডাক শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। চাওয়ালা ছেলেটাকে ডেকে 1 কাপ চায়ের কথা বলতে উঠে দাঁড়াবো করছি, হঠাৎ পিছন থেকে কি যেন ডাকলো। আরে গৌরমোহন না! থমকে দাঁড়ালাম। এমন অচেনা জায়গায় আমার নাম ধরে কে ডাকে? খানিকটা অবাক হয়েই ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। দেখলাম আমার ঠিক পিছনের বন্ধ দোকানটার পাশ দিয়ে একজন মাঝবয়সী লোক হাসি হাসি মুখে আমার দিকেই এগিয়ে আসছে। প্রথমে চিনতে না পারলেও লোকটা একটু কাছে আসতেই দেখলাম, আরে এ তো আমাদের গ্রামের নিধিন ঠাকুরের বড় ছেলে অম্বিকা ভূষণ। ততক্ষণে অম্বিকা আমার সামনে এসে দাঁড়িয়েছে। হাসি হাসি মুখে বলল, ইরে, তুই এখানে কেন?
তুইও কি আমার মতো ঘর ছেড়েছিস নাকি? প্রতি উত্তরে আমিও একটু হাসলাম। বললাম, না ভাই, সেটা করতে পারলে তো ভালোই হতো। তারপর বল, কি করছিস সেখানে? অম্বিকা আমার পাশে বসে বলল, আমার কি কাজ, এমনিতেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। বললি না তো তুই এখানে কেন, কোনো কাজ আছে নাকি? লোকে যাকে সত্যিকারের কাজ বলে সে কাজে আসেনি। বাবা মহাজনী ব্যবসা রেখে গেছে, সে কাজ থেকে বেরিয়ে কিছুদিনের জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, তারপর আবার বাড়ি ফিরে যাই, এই আর কি। চাওলা ছেলেটাকে আর ডাকতে হলো না। আমাদের দুজনকে একসাথে দেখে সে নিজেই এসে বলল, বাবু চা দি? হ্যাঁ, বেশ ভালো করে 2 কাপ চা দাও দেখি। অনুমতি পেয়ে সে আমাদের দুজনকে দুটো মাটির ছোট ছোট পাত্রে চা দিয়ে পয়সা নিয়ে আবার চায়ে চায়ে বলে হাঁকতে হাঁকতে চলে গেল। অম্বিকা চায়ের কাপে একটা চুমুক দিতে দিতে বলল, তারপর এখন কোথায় যাবি? বাড়ি থেকে বেরিয়েছে 10 দশেক হলো। ভাবছি এবারের মতো বাড়ি ফিরে যাব। ট্রেন আসতে দেরি, তাই বসেছিলাম। দেখলাম আমার উত্তর শুনে অম্বিকা যেন একটু অন্যমনস্ক হয়ে গেল। অনেক দিন পর চেনা কাউকে পেয়ে হয়তো এত সহজে ছাড়তে মন চাচ্ছিল না। হাজার হলেও চেনা মানুষের একটা টান থাকে। পরিস্থিতিটা সামলে নিয়ে বললাম, কি রে, কি হলো? চুপ মেরে গেলি যে? পরে ট্রেনে গেলে অসুবিধা আছে কি? কথাটা শুনে বেশ অবাকই হলাম। বললাম, না মানে কিসের আবার অসুবিধে, তাছাড়া পরের ট্রেন মানে তো সেই সন্ধেবেলা। লাইনের যে একটা কাজ চলছে সে আমি এখানে এসেই শুনেছি, আর এই কারণেই ট্রেন আসতে সময়ের থেকে 1 ঘন্টা দেরি হচ্ছে। বললাম, শুনেছি বটে, আচ্ছা সে হবেক্ষণ। তোর কথা বল, কতদিন পর দেখা হলো বলতো? কোথায় কোথায় ঘুরলি? শুনলাম তুই নাকি তন্ত্রমন্ত্র নিয়ে কি যেন সাধনা করছিস। অম্বিকা আমার কথা শুনে খানিক হাসল। সাধনা, আমরা যাকে সাধনা বলি সেটা আসল সাধনা নয়। সে পথ অনেক দূর, আমি সেই পথেই হাঁটছি, তবে মনে হয় না পৌঁছতে পারবো। সে কি, তার মানে তুই সেদিকে যেতেই পারিসনি? তাহলে মিছে মিছে গ্রাম ছেড়ে এমন দূরে ঘুরে বেরিয়ে লাভ বা কি? অম্বিকা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না, কেবল হাসল। এরই মধ্যে ধোঁয়া ছাড়তে ছাড়তে বিকট এক শব্দ করে নিজের আগমনী বার্তা দিতে দিতে ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। অম্বিকা বলল, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই, সন্ধ্যের আগেই ফিরে আসবো। আমি আর কোনো প্রশ্ন করলাম না। তাছাড়া এতদিন পর গ্রামের পুরনো বন্ধুর সাথে দেখা, সত্যি বলতে কি তার সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে আমার মনটা একেবারে আনচান করে উঠছে। ওই যে বললাম, চেনা মানুষের প্রতি এক অদ্ভুত টান অনুভব হয়। স্টেশন থেকে বেরিয়ে এসে রাস্তার মোড়টায় দাঁড়াতেই একটা সাইকেল রিক্সা পেয়ে গেলাম। অম্বিকা চালককে একটা জায়গার নাম বলে উঠে পড়ল রিক্সায়। বেশ কিছুক্ষণ গ্রামের এবড়ো খেবড়ো রাস্তায় চলার পর আমরা যে জায়গায় পৌঁছলাম এটাকে ঠিক গ্রাম বলা চলে না। গ্রাম বলতে আমরা সাধারণত যা মনে করি যে কয়েকটা বাড়ি থাকবে আর গুটি কতক লোক বাস করবে সেখানে, কিন্তু সামনে যত দূর চোখ গেল 4-5টা চালা ঘরের বেশি কিছুই চোখে পড়ল না। চালা ঘরগুলোতেও বোধহয় মানুষ বিশেষ থাকে না, কারণ সেখানে এই সময় থাকার উপযোগী হলেও বর্ষাকালে মোটেও বাসের উপযোগী বলা চলে না। অম্বিকা বোধহয় আমার মুখের ভাবটা বুঝতে পেরেছে, বলল, ভয় নেই, তোকে কোনো সাধু সন্ন্যাসীর আস্তানায় নিয়ে যাচ্ছি না। কিছুদিন হলো আমি এখানে থাকছি, ভেবেছিলাম 2-1 দিন পরই চলে যাব।
কারণ এক জায়গায় বেশি দিন থাকতে মন চায় না, কিন্তু হলো না, থেকে যেতে হলো। অম্বিকার শেষের কথাগুলো শুনে কেমন যেন একটা রহস্যময় মনে হলো। যদিও হলফ করে কিছু বলতে পারি না, তবুও কেন জানি মনে হলো কোনো একটা সমস্যা তো হয়েছেই, আর তাই ওকে এখানে থাকতে হচ্ছে। বললাম, কেন রে, কি হয়েছে? সে অনেক কথা, তোর তো আবার সন্ধ্যার ট্রেন, চল ভেতরে চল। কথাটা বলেই একটা চালা ঘরের দিকে এগিয়ে গেল অম্বিকা। বুঝলাম অম্বিকা আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। বিষয়টা আমার কাছে ঠিক ভালো লাগলো না। আর কোনো প্রশ্ন না করে ওর পিছন পিছন হাঁটতে লাগলাম। হঠাৎ একটা দমকা বাতাস এসে ঠাঁয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে একটু নাড়িয়ে দিয়ে আবার মিলিয়ে গেল দূরের বিস্তৃত মাঠের দিকে। সেই সাথে নাকে আসলো একটা পচা উটকো বিকট গন্ধ। হয়তো আশেপাশে কিছু মরেছে। আর বাতাসের ধাক্কায় গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটা চালা ঘরের সামনে এসে অম্বিকা কাউকে যেন ডাকলো। একটু পরই ঘর থেকে যে বেরিয়ে আসলো সে একজন স্ত্রীলোক। বাইরে এসে ওর সাথে আমাকে দেখেই শাড়ির আঁচলটা একটু টেনে দিল। ক্ষণিকের এই দেখাতে যা বুঝলাম তা হলো বয়স আন্দাজ বছর 25। গায়ের রং কালো, মুখটা হালকা গোলাটে, মোটের ওপর যাকে সুন্দর বলা চলে না তেমন, তবে মুখের গড়নটা বেশ বাঁধানো। সুন্দর না হলেও চেহারাখানা মনে রাখার মতোই। মনে মনে ভাবলাম, তবে কি অম্বিকা বিয়ে করেছে, তাই এখান থেকে আর যেতে পারছে না? হতেই পারে। যদি তাই না হবে, তাহলে এমন একটা জায়গায় একজন স্ত্রী লোকের সাথে সে কি করছে? তাছাড়া যতদূর জানি তার চরিত্র স্বভাবতই সরল। নারী লোকের প্রতি তার এমন কুনজর থাকতে পারে সেটা ঠিক বিশ্বাস হলো না। ও আমার বন্ধু গৌরমোহন, দুপুরে আমাদের সাথেই খাবে, তুমি রান্নাটা বসিয়ে দাও। কথাটা শুনে মুখ দিয়ে অস্ফুট স্বরে আচ্ছা বলে ভেতরের ঘরে ঢুকে গেল। সে চলে যেতেই অম্বিকা আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলল, চল ওই ঘরটায় গিয়ে বসি। যা আন্দাজ করেছিলাম ঠিক তাই। এখানে অম্বিকা আর স্ত্রী লোকটা ছাড়া আর কেউই থাকে না। কারণ এর মধ্যে চারিদিকটা বেশ কয়েকবার নজর দিয়েও কোনো জনমানব তো দূরের কথা, জনমানব থাকার কোনো লক্ষণও চোখে পড়ল না। সবগুলো ঘরের দরজা হাঁ করে খোলা। তারই একটা ঘরে আমাকে নিয়ে প্রবেশ করল অম্বিকা ভূষণ। ঘরটা ছোট, ঘরে আসবাব বলতে তেমন কিছুই নেই। কেবল ঘরের এক কোণে এক মানুষে তক্তপোষ পাতা, তার ঠিক পাশেই রাখা একটা জল রাখার পাত্র। এছাড়া ঘরে আর কিছুই নজরে আসলো না। অম্বিকা তক্তপোষে বসতে বসতে বলল, আয় বস, চা খাবি তো? বলে আসবো। এই না না থাক। তারপর বল, দিনকাল কেমন কাটছে? তাছাড়া তুই যে এতদিন ধরে বাইরে বাইরে ঘুরছিস, তোর মহাজনী তো লাটে উঠেছে। না সে ভয় নেই, গণারাম সামলে নেয়। এই ঘনারামটাকে? আমার ভৃত্য। ভৃত্য বলাটা ঠিক হবে না। আমি থাকলে ভৃত্য, না থাকলে মহাজনী, কারবারটা সেই সামলায়। এরপর নানান কথা চলতে লাগলো। গ্রামের কথা, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর পাড়ে সেই আম গাছটার কথা। সে গাছ থেকে আমরা ছোটবেলায় কাঁচা আম পেড়ে নুন ঝাল দিয়ে মেখে খেতাম। পুরোনো দিনের বন্ধুকে আবার কাছে পেয়ে যেন কথায় কথায় ফুলকি উঠতে লাগলো। কিন্তু এর মধ্যেও একটা কথা বারবার মনে খচখচ করছে, কিছুতেই সেটাকে মন থেকে সরাতে পারছি না। আর তাছাড়া সেই পচা গন্ধটাও ধীরে ধীরে বাড়ছে না,
নাক টেনে বুঝলাম ভুল করিনি। গন্ধটা সত্যি বাড়ছে। হয়তো কাছেই কোনো ইঁদুর টিঁদুর মরেছে বোধহয়। কিন্তু তাই যদি হবে, তাহলে গন্ধটা কি এমন হয়? সে কথা যাক। কথায় কথায় অবশেষে একটু রসিকতা স্বরই বললাম, তারপর গ্রামের সবাই তো জানে তুই সংসার ধর্ম ছেড়ে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছিস, কিন্তু এখানে এসে তো দেখলাম দিব্যি মেয়ে লোক নিয়ে ঘর করছিস। হ্যাঁ রে অম্বি, মেয়েটাও কি তোর মতোই সন্ন্যাসী যোগিনী নাকি? অম্বিকা কিন্তু আমার এমন রসিকতায় মোটেও হাসল না, বরং অবাক হয়ে বলল, তুই কার কথা বলছিস বলতো? আমি একটু হেসে বললাম, আরে থাক থাক, আর লুকাতে হবে না। তাছাড়া আমি তো গ্রামে গিয়ে আর কাউকে বলে বেড়াচ্ছি না। দেখলাম ওর মুখ থেকে অবাক ভাবটা তখনও কাটেনি, বরং আগের থেকে সেটা ঈষৎ বেড়ে গেছে। এক মনে আমার দিকে তাকিয়ে থেকে মাথা নামিয়ে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ও তুই মতির কথা বলছিস? না, বিয়ে করিনি। তাছাড়া সংসার ধর্ম পালন করব না বলেই তো ঘর ছেড়েছি। এবার আমার সেই আগের সন্দেহটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। তবে কি সে? অবাক হয়ে বললাম, বিয়ে করিসনি? না তো। তবে যে রান্না করতে বললি? আমার কথা শুনে এবার অম্বিকা হো হো করে হেসে উঠল। ও এই কথা, কোনো সাধু সন্ন্যাসী হলেই বুঝি অচেনা স্ত্রীলোকের হাতের রান্না খেতে নেই? তাছাড়া তোকে আগেই বলেছি সেসবের কিছুই আমি হতে পারিনি এখনো, তবে চেষ্টা করছি এই যা। আর হ্যাঁ, উচ্চমার্গের সাধু সন্ন্যাসীরা ভেগ ধরে থাকে না, তাদের জীবন ধারণ তোর আমার মতোই সাধারণ। দেখলে বোঝার উপায়ও নেই যে উনি একজন উচ্চমার্গের সাধু সন্ন্যাসী। অম্বিকার কথাটা ঠিক বুঝতে পারলাম না। আমি গ্রামের ছেলে, সাধু সন্ন্যাসী জীবনে কম দেখিনি। গ্রামে প্রায় প্রায় সাধুরা আসতো এখানে এসে, কোনো গাছের নিচে বসে ধূপ ধুনো জ্বালিয়ে সাধনা করত। লোকে যা খেতে দিত তাই খেত, না দিলে খেত না। পরনে থাকতো লাল গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে তিলক, চুলে জট, পাগলের মতো বেশভূষা। সাধু সন্ন্যাসী বলতে তো আমরা এইসব লক্ষণ বিশিষ্ট কোনো লোককেই বুঝি, কিন্তু অম্বিকা বলছে তারা আমাদের মতোই সাধারণ জীবনযাপন করে। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। আমার এমন দৃষ্টি দেখে অম্বিকা আবার বলল, দেখ, আমার জীবনে আমি অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, এমনকি তাদের মধ্যে কারো কারো সান্নিধ্যও লাভ করেছি। এর মধ্যে এমনও গুরুর দেখা পেয়েছি যে কিনা দিব্যি সংসার করছে। দেখে বিন্দুমাত্র বোঝার উপায়ও নেই যে তিনি কত বড় মার্গের মানুষ। আর তাছাড়া সাধু মানে ভালো লোক, ভালো লোক হতে এইসবের কি দরকার? এই দাঁড়া দাঁড়া, তাহলে যাদের আমরা দেখি তারা তারা কোন মার্গের? তাছাড়া শুনেছি তারা অলৌকিক শক্তির অধিকারী হয়। হ্যাঁ, এটা সত্য। সাধনার ফলে কিছু কিছু শক্তি বা যাকে বলে ক্ষমতা, সে কিছুটা পাওয়া যায় বটে। তাছাড়া কে কোন মার্গের তার এত খোঁজ করে লাভই বাকি, থাকুক যার যেমন ইচ্ছে। কথাগুলো শুনে খানিকটা চুপ করে থাকলাম, কিন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারলাম না, কারণ এরই মধ্যে একটা প্রশ্ন বারবার আঘাত করছে মনের কোণে। কিন্তু প্রশ্নটা করা কি ঠিক হবে বুঝতে পারলাম না। অবশেষে আমতা আমতা করে প্রশ্নটা করেই ফেললাম, তা তুইও তো এতদিন ধরে এই পথে আছিস, কিছুই কি শক্তি পাসনি? অম্বিকাভূষণ আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না। দেখলাম ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলা করছে। আমরা যেমন করে হাসি, কিংবা যে অর্থে হাসি, এই হাসিটা কিন্তু তেমন নয়।
কেমন যেন রহস্যময় হাসি। বেশ কিছুক্ষণ এমনভাবে চুপচাপ বসে থাকার পর অম্বিকাভূষণ তক্তপোষ থেকে উঠে দাঁড়ালো। তুই একটু গড়িয়ে নে, ততক্ষণ আমি দেখে আসি রান্নার ব্যস্ততা কত দূর হলো। কথাটা বলেই অম্বিকাভূষণ খোলা দরজাটা দিয়ে বেরিয়ে গেল। আমি তখনও তক্তপোষের ওপর বসে রইলাম। বেশ কিছুক্ষণ কাটার পরও যখন দেখলাম সে ফিরে আসলো না, তখন শরীরটা একটু এলিয়ে দিলাম বিছানায়। অম্বিকার বলা কথাগুলো কেমন যেন ঘুরপাক খেতে লাগলো মাথার ভেতরে। যদি কাজের কাজই না হয় তাহলে কিসের তাড়নায় সে নিজের বসত বাড়ি ছেড়ে এমন করে ঘুরে বেড়ায়? এতে সার্থকতাই বা কি? আমি যতদূর জানি মানুষ তো স্বার্থ ছাড়া কিছুই করে না। তাছাড়া অম্বিকার বাবা নিধিন ঠাকুর গত হয়েছে অনেক দিন হলো, কিন্তু বসত বাড়ি এখনো টিকে আছে, জমি জমাও কম নেই। সে তো চাইলে দিব্যি গ্রামে গিয়ে থাকতে পারে, যদিও এখন সেগুলো তার দুঃসম্পর্কের এক পিসির ছেলেই দেখাশোনা করে। তবুও নিধিন ঠাকুর মৃত্যুর আগে যখন দেখলেন ছেলে আর বাড়িমুখো হবে না, তখন বাধ্য হয়েই এই ব্যবস্থা করে যান তিনি। সেই থেকে অম্বিকার পিসির ছেলেই বিষয়ে আশয়গুলো দেখে। কিন্তু এখন যদি সে বাড়ি ফিরে যায় তাহলে তো সব মিটেই যায়। এই সব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো বুজে আসছিল বুঝতেই পারিনি। ঘুম ভাঙল অম্বিকার ডাকে। ধর্মর করে উঠে বসতেই সে একটু হেসে বলল, ভয় নেই, সন্ধে হতে এখনো অনেক দেরি, সবে 3টে বাজে। 3টে বাজে? একটু অবাকই হলাম, কারণ আমরা যখন স্টেশন থেকে বেরিয়ে আসছিলাম তখনই তো 1:30 বেজেছিল। 12:30 ট্রেন 1 ঘন্টা দেরিতে আসলে সময়টা তেমনই হওয়া উচিত। তাছাড়া ঘুমটাও নেহাতি মন্দ হয়নি। জানলা দিয়ে বাইরে তাকালাম। সে ভুল বলেনি, যদিও সঠিক সময়টা আন্দাজ করতে পারছি না, তবুও দেখলাম বাইরে তখনও সূর্যের ম্লান আলো ছড়িয়ে আছে। চল, খেতে খেতে কথা বলা যাবে। সে কি, এর মধ্যে রান্না হয়ে গেল? ওই আর কি, তাছাড়া আহামরি তো কিছু নয়, এই ডালে ভাতে আর কি। অম্বিকা ডালে ভাতে বলল ঠিকই, কিন্তু খেতে বসে দেখলাম সামনে থরে থরে সাজিয়ে রাখা আছে 3-4টে পদের তরকারি, কষা মাংস, চাটনি, মাছের মাথার ঝোল, আরেকটা বাড়িতে মুগের ডাল। কোনো কথা না বলে খেতে শুরু করলাম। সত্যি বলতে কি, চোখের সামনে এমন খাবার দেখে নিজেকে সংযত করতে পারার মতো ক্ষমতা আমার নেই। তাছাড়া মতি মেয়েটা বেশ ভালো রাঁধে, বলতে দ্বিধা নেই। একটু একটু বেশিই খাওয়া হয়ে গেল। খাওয়া শেষে ঢেকুর তুলতে তুলতে বললাম, তা মতি খাবে না? কিছুই তো আর বাকি রইল না। সে তোকে ভাবতে হবে না। আমি আর কথা বাড়ালাম না। সবগুলো খাবার সাবার করে দিয়ে পাছে এসে এমন ভদ্রতার মানেই বা কি? খেয়ে দিয়ে আবার আগের ঘরে এসে তক্তপোষের উপর বসলাম। এমন গুরু ভোজনের পর একটা ভাত ঘুম দিতে পারলে মন্দ হতো না, কিন্তু এবার ঘুমালে সন্ধ্যের ট্রেনটা আর ধরতে পারবো না। এই ভেবে আর শুলাম না। দেখলাম অম্বিকা দরজার কাছটায় দাঁড়িয়ে কি যেন দেখছে। প্রশ্ন করলাম, কিরে, অমন করে কি ভাবছিস? কথাটা শুনেই যেন চমকে উঠল। তারপর তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে বলল, না, কিছু না। কথাটা বলতে বলতে আমার পাশে এসে বসল। তারপর মাথা নিচু করে কি যেন চিন্তা করতে লাগলো। সে যদিও কিছু বলছে না, কিন্তু তবুও এটা বুঝতে অসুবিধা হলো না যে অম্বিকার কি যেন একটা হয়েছে। সেটা যাই হোক না কেন,
মোটেও হালকা কিছু নয়। এই তখন থেকেই দেখছি তুই কেমন যেন অন্যমনস্ক হয়ে আছিস। কি হয়েছে বলতো? আর তাছাড়া এই মেয়েটাই বা কে? দেখ অম্বি, তুই যদি তাকে বিয়ে করে থাকিস তাহলে ঠিক আছে, কিন্তু তা যদি না হয় তাহলে কিন্তু আর সবার মতো আমাকেও ধরে নিতে হবে যে তুই একটা অবিবাহিত স্ত্রীলোকের সাথে দিনের পর দিন এমন একটা নির্জন জায়গায় কাটাচ্ছিস। আর যদি সেটাই ধরে নিতে হয় তাহলে নিশ্চয়ই সেটা মোটেও ভালো হবে না। হবে কি? কথাগুলো একটু দৃঢ় স্বরে বলতেই অম্বিকা আমার দিকে ঘুরে তাকাল, আর তাকাতেই দেখলাম ওর চোখ দুটো যেন একবারের জন্য দপ করে জ্বলেই আবার নিভে গেল। গম্ভীর স্বরে বলল, তোর কি তাই মনে হয়? আমার মনে হওয়া না হওয়াতে কিচ্ছু যায় আসবে না অম্বি, কিন্তু লোকে যদি দেখে তাহলে তো তেমনটাই মনে করবে, তাই না? সত্যি করে বল তো কি হয়েছে? আর মতি নামের মেয়েটাই বা কে? অম্বিকা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবারও সেই একই গম্ভীর স্বরে বলল, তোকে যদি বলি তবে বিশ্বাস করবি? কেন করব না? তাছাড়া আমি তো তোকে চিনি, তুই মিথ্যে বলার লোক না। বেশ, তবে রাতটা থেকে যা। কাল সকাল 5:30টায় কলকাতার একটা ট্রেন আছে। কথাটা শুনে বেশ একটা কৌতূহল জন্মে গেল। তাছাড়া এতদিন তো বাড়ি ছেড়ে ছিলাম, আর মাত্র একটা রাত বেশি থাকলে কি বা অসুবিধা হবে? বললাম, বেশ, থাকবো। হ্যাঁ, আজ যেহেতু আর কলকাতা ফেরা হবে না, তাই ভাবলাম শরীরটা একটু এলিয়ে দিলে মন্দ হয় না। তাছাড়া অম্বিকা থাকলে হয়তো গল্পগুজব করে সময় কাটতো, কিন্তু সেও তো বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল, তুই থাক, আমি একটা কাজে যাব, সন্ধ্যের আগেই ফিরবো। যদি কিছু দরকার হয় তাহলে মতিকে বলিস। দরকার আর কি, হয়তো ঘুম ভাঙলে একটু চায়ের নেশাটা ঝুঁকবে। তাছাড়া এখন ঘুমালে সন্ধ্যের আগে ঘুম ভাঙবে বলে তো মনে হয় না। ঘুমটা কিন্তু খুব একটা ভালো হলো না। ঘরের একটা ফুটো দিয়ে পশ্চিমের শেষ আলোটা এসে চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেল। এমন অকস্মাৎ ঘুম ভাঙলে মাথাটা একটু ধরে যায় বইকি। একটু চা পেলে মন্দ হতো না, কিন্তু আমি একলা পুরুষ ঘরে একজন স্ত্রীলোককে এমনভাবে ডাকতে কেমন একটা সংকোচ করে। দুপুরে সেই পচা গন্ধটা যেন এখন আরো খানিকটা বেড়ে গেছে। অম্বিকা ফিরলে প্রশ্নটা করব। বিছানা থেকে উঠে এইসবই ভাবছি, হঠাৎ নারী কণ্ঠ শুনে চমকে উঠলাম। বাবু, চা। চমকে মাথা তুলে দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে মতি। কখন ঢুকলো ঘরে? তাছাড়া একটা মানুষ ঢুকলে আর কিছু না হোক পায়ের শব্দ তো শুনতে পেতাম। আমি ততটাও ধ্যানমগ্ন ছিলাম না যে পায়ের শব্দটুকুও শুনতে পাবো না, কিন্তু তবুও বুঝতে পেলাম না কেন। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিতেই মাটির পাত্রটা আমার হাতে ধরিয়ে দিল মতি। তারপর আবারও সে মিহি কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই কাজে গিয়েছেন, ফিরতে দেরি হবে। ঠাকুর মশাই? তার মানে মেয়েটা অম্বিকাকে ঠাকুর মশাই বলেই সম্বোধন করে। বললাম, তোমরা এখানে কতদিন ধরে আছো? কি, আমি নাকি ঠাকুর মশাই? মানে তোমরা কি একসাথে এখানে আসোনি? না তো, আমি এসেছি আগে, ঠাকুর মশাই পরে। তুমি একা থাকতে? মতি মাথা নাড়ল। খানিকটা অবাক হয়ে তাকালাম মেয়েটার দিকে। একটা মেয়ে মানুষ এমন নির্জন একটা জায়গায় একা একা থাকে? বললাম, কই এখানে তো আর কাউকে দেখলাম না। যতদূর বুঝলাম অনেকদিন ধরে কেউ থাকে না এখানে। তাহলে তুমি একা একা থাকো কেন? ভয় করে না? না তো, মানুষেই ভয় বেশি,
একা থাকতে ভয় কিসের? আগে যখন এখানে মানুষ থাকতো তখনই ভয় করত, এখন আর করে না। আগে যারা থাকতো মানে তারা কোথায় গিয়েছে? আর তুমি বা এখানে একা থাকতে গেলে কেন? মতি কিন্তু এই প্রশ্নের কোনো জবাব দিল না, ঠায় দাঁড়িয়ে রইল। চা শেষ করে মাটির পাত্রটা মতির দিকে এগিয়ে দিতে দিতে বললাম, তুমি কি এখানেই থাকবে? না তো, আজই চলে যাব। উত্তর শুনে ভ্রু কুঁচকে গেল আমার। তাকালাম মতির দিকে। আজই চলে যাবে মানে বুঝলাম না, কোথায় যাবে? ঠাকুর বলেছে আজই আমার যাবার ব্যবস্থা করবে। এইবার বুঝলাম আসল ঘটনা। ঘটনাটা হলো, অম্বিকা বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে যখন এখানে এসে পৌঁছলো তখন দেখলো একটা মেয়ে লোক এখানে একা একা বসবাস করছে। হয়তো যাওয়ার কোনো জায়গা নেই বলেই এমন নির্জন জায়গা ছেড়ে কোথাও যেতে পারছে না। আর সেই দায়িত্ব নেয় আমার বন্ধু অম্বিকা ভূষণ। হয়তো সে এমন একটা জায়গার সন্ধানই করছিল যেখানে মতি নিরাপদে থাকবে, আর সেই জায়গাটা পেয়েও গেছে। আজ রাতেই হয়তো মেয়েটাকে সেখানে গিয়ে রেখে আসবে। এই কারণেই অম্বিকা আমাকে আজ রাতটুকু থাকতে বললাম, তা বেশ তো, তাহলে তো ভালোই। তাছাড়া একটা মানুষ এমন নির্জন জায়গায় থাকাটা মোটেও নিরাপদ নয়। তুমি এখন যাও, দরকার হলে আবার ডাকবো। মেয়েটা একবার মাথা ঝুঁকিয়ে খোলা দরজাটা দিয়ে বেরিয়ে গেল। পকেট থেকে সিগারেটের বাক্সটা বের করে একটা সিগারেট ধরলাম। চা আর সিগারেট একসাথে হলে মন্দ হতো না, কিন্তু সে সময় মতি দাঁড়িয়েছিল সামনে। একজন অচেনা স্ত্রীলোকের সামনে নির্লজ্জের মতো সিগারেটের ধোঁয়া ছাড়াটা মোটেও পুরুষত্বের পরিচয় দেয় না। অম্বিকা যখন ফিরল তখন সূর্য পশ্চিম আকাশে ডুবে গিয়েছে। আমার পাশে বসে হাসি মুখে বলল, কিরে, ঘুম হলো? মতি আবার তোকে বিরক্ত করেনি তো? আরে না, বরং না বলতেই চা বানিয়ে সামনে হাজির। আচ্ছা, তুই ওকে এখান থেকে উদ্ধার করার জন্যই এতদিন থাকতে বলেছিস? সেটা তো আমাকে বলিসনি। কথাটা শুনে আমার দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, উদ্ধার করবো মানে? মতি তোকে বলেছে নাকি? না, তা বলেনি, তবে অনুমান করতে দোষ কি? মেয়েটা এখানে একা থাকে, তুইও তাকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোনো লোকালয়ে থাকার ব্যবস্থা করবি, এটা বলতে দোষ কী আছে? তাছাড়া তুই তো কোনো অন্যায় করছিস না, বরং একটা অসহায় মেয়েকে উদ্ধার করছিস। এটা তো পুণ্যের কাজ। অম্বিকা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো মহা অন্যায় কিছু বলে ফেলেছি। বেশ কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর স্বরে বলল, আজ কোন তিথি জানিস? কোন তিথি? তাছাড়া দেখ ভাই, আমি এসবে হিসাব রাখি না, সেটা তো তোর কাজ। হ্যাঁ, অম্বিকা কিন্তু আমার রসিকতা বুঝল না, বরং দৃঢ় কণ্ঠে বলল, ভূত চতুর্দশী। বাইরে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। অম্বিকার মুখটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তার উপর এমন নির্জন একটা জায়গায় ভাঙা চালা ঘরের মধ্যে। কথাটা শুনে শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল। আমতা আমতা করে বললাম, ভূত চতুর্দশী। আমার কথাটা শেষ না হতেই বলে উঠল অম্বিকা। ঠিক তখনই উপলব্ধি করলাম আমার ঠিক পাশেই যে এসে দাঁড়িয়েছে একটা ছায়ামূর্তি। শিউরে উঠলাম। কিছু একটা বলতে যাব করছি, তার আগেই অম্বিকা আবার বলে উঠল, বললাম তো এখন না আসতে। কথাটা এতটাই অপ্রত্যাশিত যে আঁতকে আমাকে উঠতেই হলো। নিচু স্বরে বললাম,
কে? ও কিছু না। যদিও অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, তবুও বুঝতে পারলাম অম্বিকা তক্তপোষ ছেড়ে উঠে দাঁড়িয়েছে। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, উঠলি যে? কোথাও যাবি নাকি? অম্বিকা যেন কেমন হাসলো, বলল, ভয় নেই, আলোর ব্যবস্থা করি। এরপর বেশ কিছুক্ষণ ওর কোনো সারা শব্দ নেই। একবার নিজ স্বরে ডাকলাম, কিন্তু কোনো উত্তর আসলো না। বুঝলাম নিঃশব্দে বেরিয়ে গেছে ঘর থেকে। অর্থাৎ অন্ধকার এই ঘরে আমি সম্পূর্ণ একা। আর এটা মনে হতেই বুঝলাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মনের ভেতর নানা চিন্তা এসে ভর করতে লাগলো। মনে হলো আমার ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে হাসছে সেই অবয়বটা। সেই সাথে সাথে দুপুরে সেই পচা উটকো গন্ধটাও যেন আরো প্রকট হতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসছে সেই গন্ধে। শুধু তাই না, একটা গরম নিঃশ্বাস এসে পড়ছে আমার কাঁধের ওপর। মনে হলো এই বুঝি তার দুটো কঙ্কালসার হাত দিয়ে চেপে ধরবে আমার গলাটা। আর তারপর যে ঠিক কি হতো সেটার ভাবা হলো না, কারণ তার আগেই অম্বিকা হাতে একটা কেরোসিন বাতি নিয়ে ঘরে ঢুকলো। বাতিটা মেঝেতে রাখতে রাখতে বলল, তারপর কি ঠিক করলি? সকালবেলা বাড়ি ফিরে যাবি? কোনো মতে বললাম, হ্যাঁ তাই। অম্বিকা খানিকক্ষণ চুপ করে বসে রইল। বুঝলাম এতদিন পর এমন আহ্বান তার মনের ঠিক মাঝখানটায় গিয়ে লেগেছে। মাতৃভূমির বাঁধন কখনো আলগা হয় না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেই ভালো, সংসারী মানুষ তুই, তোর এমন বাইরে বাইরে ঘুরে বেড়ানোটা মোটেও ভালো দেখায় না। তুইও তো সকালে এখান থেকে চলে যাবি, তাই না? কোথায় যাবি? গ্রামের দিকে যাবি নাকি একবার? তার এখনো দেরি আছে। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছি। অম্বিকা সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, চল, সময় হয়ে এসেছে। কোথায়? মেয়েটাকে রেখে আসি। রেখে আসবি মানে? সেটা তো সকালেও রেখে আসতে পারবি। এত রাতে? গৌরমোহন, প্রশ্ন করিস না তো, চল। এই চারপাশে কিছু পৌঁছেছে নাকি? দুপুরে বসেই গন্ধটা পেয়েছিলাম, এখন যেন একটু বেশি ছড়াচ্ছে গন্ধটা। সকালে দেখা যাবে, এখন চল। আমি আর কোনো প্রশ্ন করলাম না, বেরিয়ে আসলাম ঘর থেকে। বাইরে তখনও চাঁদ ওঠেনি। অম্বিকা তো বললই আজ ভূত চতুর্দশী, এমন রাতে চাঁদ উঠবে কি? শুনেছি ভূতেরা অন্ধকার বড় বেশি পছন্দ করে। মতি, মতি। ঘরের বাইরে এসে ডাকলো অম্বিকা, আর ডাকতে ঠিক পিছন থেকে ভেসে আসলো, এই তো ঠাকুর মশাই। চলো। আর কোনো কথা হলো না। কোন দিকে যাচ্ছি বোঝার কোনো উপায় নেই। কেবল অম্বিকা বলল, যাই হয়ে যাক না কেন, পেছনে তাকাবি না, ভয় নেই, আমি আছি। এতক্ষণ ভয় করছিল না ঠিকই, কিন্তু অম্বিকার এই কথা শুনে একটু ভয়ই পেলাম। অম্বিকার এমন কথার অর্থ বুঝতে পারলাম না। কি এমন হতে পারে যে অম্বিকার আমাকে আগেই সতর্ক করে দিল? উত্তরটা তখন না পেলেও কিছুটা পথ হাঁটার পর নিজেই বুঝেছিলাম। এতক্ষণ আমরা তিনজনেই মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, কিন্তু এখন যেন মনে হচ্ছে আমরা তিনজন নই। পিছনে, অনেক পিছনে আরও কয়েকজনের পায়ের শব্দ
আস্তে আস্তে ভেসে আসছে। যতই হাঁটছি পায়ের শব্দ ততই বেড়ে চলেছে। মনে হলো একটা লাঠির সাথে আরেকটা লাঠির ঠোকাঠুকি লাগছে বারবার। লাঠি কি? যদিও অম্বিকা আগেই বলেছিল পিছনে না তাকাতে, কিন্তু কৌতূহল সংবরণ করতে না পেরে ঘাড় ঘুরিয়ে তাকালাম পিছন দিকে। আর তাকাতেই মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এতক্ষণ যে শব্দগুলোকে লাঠির আওয়াজ ভেবে ভুল করছিলাম, সেগুলো লাঠি নয়, বরং কঙ্কাল। হাজার হাজার লাখ লাখ নরকঙ্কাল হেঁটে চলেছে আমাদের পিছন পিছন। একজনের সাথে আরেকজনের দেহ বাড়ি খেয়ে এমন শব্দ হচ্ছে। এমন বিভৎস দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। আর বিপত্তি ঘটল তখনই। আমার এমন চিৎকারে যেন পিছনের রক্ত মাংসহীন কঙ্কালসার দেহগুলো অট্টহাসিতে ফেটে পড়ল। জোরে জোরে করতালি দিয়ে উঠল একসাথে। একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে পৈশাচিক এক আওয়াজে ভরে উঠল ফাঁকা মাঠটা। একবার মনে হলো কঙ্কালগুলো এবার আর হাঁটছে না, বরং দৌড়ে আসছে আমাদের দিকে। এই বুঝি ধরে ফেলবে আমাদের, আর তারপরই সব শেষ। তোকে বলেছিলাম পেছনে না তাকাতে। কিন্তু ওরা 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 কারা? এখন এসবের সময় নেই মতি, তুমি ওকে নিয়ে এগিয়ে যাও। কথাটা বলেই যেন অন্ধকারে মিলিয়ে গেল অম্বিকা। পিছনে ফিরে তাকালাম। কঙ্কালগুলো আর বেশি দূরে নেই, হাত দশেকের মধ্যে চলে এসেছে। আর একটু হলেই ধরে ফেলবে আমাদের। কিন্তু অম্বিকা কোথায় গেল? ভাবতে ভাবতে আতঙ্ক ভরা চোখ দিয়ে এদিক ওদিক খুঁজছি। ঠিক তখনই একটা ঘটনা ঘটে গেল। কোথা থেকে যেন একটা বিরাট অতিকায় প্রাণী এসে দাঁড়ালো আমাদের সামনে। প্রাণীটাকে দেখে কঙ্কালগুলো একবার থমকে দাঁড়িয়ে পরক্ষণে আবারও হট্টহাসিতে মেতে উঠল। এগিয়ে আসতে লাগলো প্রাণীটার দিকে। মনে হলো যেন হাজার হাজার হাড় একসাথে ঠোকা লেগে এক বিকট ভয়ঙ্কর আওয়াজের সৃষ্টি হয়েছে। ঈশ্বর, কি যে বিভৎস শব্দ! কানে তালা লেগে যাওয়ার অতিক্রম হচ্ছে। মনে হলো এই বুঝি আমি জ্ঞান হারাবো। তাহলেই ভালো, মরি বাঁচি সেটা বড় কথা নয়, অন্তত এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে হবে না, এটাই অনেক। কিন্তু এ কি? এমন ভয়ঙ্কর দৃশ্য দেখেও আমি জ্ঞান হারাচ্ছি না কেন? জন্তুটা এগিয়ে চলেছে নরকঙ্কালগুলোর দিকে। তারাও যেন উন্মাদের মতো ছুটে আসতে লাগছে। কঙ্কালের দল সামনে এগিয়ে আসতে অতিকায় জন্তুটা ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। আর সেই আঘাতে তুমড়ে মুচড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল রক্ত মাংসহীন নরকঙ্কাল। সেই সাথে বিকট সেই আর্তনাদ, আর অতিকায় জন্তুটার হুঙ্কারে যেন মাটি কেঁপে উঠছে বারবার। সে কি দৃশ্য, সে কি বিভৎস দৃশ্য! বিস্তৃত এই খোলা মাঠটা যেন নিমেষেই পুতলে গেল এক ভয়ঙ্কর রণক্ষেত্রে। আর নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন চারিদিক ফর্সা হয়ে এসেছে। ধীরে ধীরে চোখ খুলে দেখলাম আমার মুখের উপর ঝুঁকে আছে অম্বিকাভূষণ। ধরা ধরা কণ্ঠে বললাম, কাল রাতে কি হয়েছিল? তোকে রেখে গেলাম, ফিরে এসে দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আর ওই জন্তুটা, ওটা কি ছিল? পাশের জঙ্গল থেকে একটা গন্ডার ছুটে বেরিয়ে এসেছিল। ওই যে দেখ, পায়ের ছাপ এখনো আছে। অম্বিকা মিথ্যে বলেনি। আমার চারপাশে
অসংখ্য পায়ের ছাপ। ছাপগুলো যে গন্ডারের পায়েরই সেটা নিশ্চিত করে বলতে না পারলেও এইগুলো কোনো 4 পায়ে ভর দিয়ে হাঁটা জন্তুরই পায়ের ছাপ। আমতা আমতা করে বললাম, আমার কোনো ক্ষতি করলো না কেন? জবাবে অম্বিকা বলল, তা তো জানি না। চল এবার, কিসের যেন গন্ধের কথা বলছিলে না রাতে, চল তো দেখে গিয়ে। পুরো রাস্তায় আর কোনো কথা হলো না। অম্বিকার এমন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার কারণটাও ঠিক বুঝতে পারলাম না। আর গন্ডারি যদি হবে তাহলে আমার কোনো ক্ষতি করলো না কেন? আর কঙ্কালগুলো, তারাই বা কারা? এইসব ভাবতে ভাবতে হঠাৎই মতির কথা মনে পড়ে গেল। মেয়েটাই বা কোথায় গেল? তবে কি অম্বিকা তাকে রেখে এসেছে? তাই হবে হয়তো। বাড়িতে এসে বেশিক্ষণ খুঁজতে হলো না। বেশিক্ষণ খুঁজতে হলো না বললে ভুল হবে, বলা চলে খুঁজতেই হলো না। অম্বিকা একটা ঘরের মধ্যে যেতে যেতে বলল, নাকে কাপড় দে, গন্ধটা আরো বড্ড বেশি ছড়াচ্ছে। নাকে কাপড় দিয়ে ঘরে ঢুকতেই পুরো শরীরে বিদ্যুৎ খেলে গেল। এ কি? এটা তো একটা মৃতদেহ পড়ে আছে মাটিতে। স্ত্রীলোকের মৃতদেহ। শরীরের কাপড় ছিঁড়ে কুড়ে প্রায় উলঙ্গ। বুকের কাছটায় একটা গভীর ক্ষতের চিহ্ন। মনে হচ্ছে কেউ যেন ধারালো বস্তু ঢুকিয়ে হত্যা করেছে মেয়েটাকে। কিন্তু হত্যার আগে যে কার্য সাধন করেছেন সেটা ছেঁড়া বস্ত্র দেখে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। মুখটা দেখা যাচ্ছে না। মুখের দিকটা পরনের শাড়ির আঁচলে ঢেকে রাখা। শরীরের বিভিন্ন অংশ এরই মধ্যে পৌঁছতে শুরু করেছে, আর সেই পচা অংশগুলো দিয়ে কিলপিল করে বেরিয়ে আসছে পোকার দল। হে কি? কে এটা? অম্বিকা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। আস্তে করে মৃতদেহের মুখ থেকে সরিয়ে দিল কাপড়টা, আর তারপরই যে মুখটা বেরিয়ে আসলো সেটা দেখে ভয়ে আর আতঙ্কে শিউরে উঠল আমার পুরো শরীর। মতি! হ্যাঁ, যদিও মুখটা বিকৃত, কিন্তু চিনতে অসুবিধা হচ্ছে না। এটাই মতি। ভয়ে আতঙ্কে গলা শুকিয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও যেন বলতে পারলাম না। কথাগুলো যেন গলার ঠিক মাঝখানটায় এসে তলা পাকিয়ে গেছে। আমি তখনও ঠায় দাঁড়িয়ে রইলাম সেখানে। আমার মাথার ভেতর সব কিছু কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর অম্বিকা কাঠ নিয়ে ফিরে এসে ঘরের মধ্যেই একটা চিতা সাজিয়ে বলল, গৌরমোহন, একটু ধর তো। কথাটা বলে অম্বিকা মৃতদেহের মাথার দিকটার দিকে উবু হয়ে ঝুঁকল। আমিও মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলাম সেদিকে। মৃতদেহটা ধরাধরি করে তুলে দিলাম সদ্য নির্মিত চিতার উপর। অন্য সময় হলে হয়তো এমন সাহসের কাজটা করতে পারতাম না মোটেও, কিন্তু এখন যেন মন থেকে সব ভয় উবে গেছে। স্টেশনে বসে আছি। বলাই বাহুল্য, সকালের ট্রেনটা ধরা হলো না। স্টেশন মাস্টারকে পরের ট্রেনের কথা জিজ্ঞেস করতে তিনি বললেন 12:30টায়। প্ল্যাটফর্মেই বসে আছে। সাথে অবশ্য অম্বিকাও আছে। মনের কোণে হাজারো প্রশ্ন করা নাড়ছে। এত সব ঘটনা দেখে এতটাই বিহ্বল হয়ে পড়েছে যে অম্বিকাকে কিছু বলতেও সাহস হচ্ছিল না। আমার এমন ভাবগতি দেখে অম্বিকা বলল, কিরে, সেই তখন থেকে দেখছি চুপচাপ, ব্যাপার কি? অম্বিকার প্রশ্নটা শুনে
যেন চমক ভাঙল। অস্ফুট স্বরে বললাম, অম্বি, মেয়েটা কে রে? আমি হয়তো কোনো এক গ্রামের মেয়ে। অপঘাতে মৃত্যু, 3-4 আগের ঘটনা। অবঘাতে মৃত্যুর কারণে আত্মা মুক্তি পাচ্ছিল না, তাই। কথাটা অর্ধেক বলেই থেমে যায় অম্বিকা। বিস্ফারিত কণ্ঠে বললাম, কিন্তু কি কিন্তু? কিন্তু আমি তো তাকে দেখেছি। তাছাড়া কথাটা শেষ করতে হলো না, তার আগেই অম্বিকা বলে উঠল, আমি যদি হাওয়ার সাথে কথা বলতাম তাহলে তোর ভালো লাগতো কি? কাতর কণ্ঠে বললাম, মানে সবে কি ভেলকি? কেন ভুলালি আমাকে? হে বল, সত্যি করে বল, সত্যি কি মতি ছিল না? সে কি সে ঘরের মধ্যে মরে পড়েছিল? অম্বিকা আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। দেখলাম ও ঠোঁটের কোণে সেই আগের হাসিটা আবারও ফুটে উঠেছে। আর সেই কঙ্কালগুলো, সেগুলো কি মিথ্যে? মায়া? সেটাও কি ভেলকি? অম্বিকা ভূষণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না, সেগুলো মিথ্যে নয়। আর ওইগুলো তো কঙ্কাল ছিল না, অশুভ শক্তি। সেই সব অশুভ শক্তি যারা অপঘাতে মৃত আত্মাকে নিজেদের বশে রাখতে চায়। এরপর আমি আর কোনো প্রশ্ন করলাম না। বাকিটা সময় বিশেষ কোনো কথাও হলো না। অবশেষে ঠিক সময়ে ট্রেনটা আসলো। অম্বিকা বলল, বেশ, তাহলে যা। আমি কোনো কথা না বলেই উঠে পড়লাম। কিন্তু একটা ভাবনা মনে বেশ খানিকটা দাগ কেটে রইল তখনও। অনেক ভেবেও তার উত্তর পেলাম না। ট্রেন ছাড়ার হুইসেল দিল। হঠাৎ জানলা দিয়ে মুখ বের করে পড়লাম, অম্বি, ওটা গন্ডারি ছিল তো? অম্বিকা ভূষণ আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। ট্রেন ততক্ষণে চলতে শুরু করেছে। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত জানলা দিয়ে মুখ বের করে ওর দিকেই তাকিয়ে রইলাম। দেখলাম আবারও ঠোঁটের কোণে খেলা করছে হাসিটা। সেই হাসি চোখে পড়তেই বিদ্যুৎ খেলে গেল পুরো শরীরে। মনে পড়ল অম্বিকার বলা সেই কথাটা ও বলেছিল, উচ্চমার্গের সাধু সন্ন্যাসীরা ভেগ ধরে থাকে না, তাদের জীবন ধারণ তোর আমার মতোই সাধারণ। দেখলে বোঝার উপায়ও নেই যে উনি কোনো উচ্চমার্গের সাধু সন্ন্যাসী। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আরও একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শুভরাত্রি। যেখানে